এই গরমের মধ্যে ওই একটাই গেঞ্জি 2-3 দিন ধরে পরে আছে, তাই ভাবলাম একটা শার্ট বানিয়ে দিই। আরে না না স্যার, এ আমাদের রোজকার কাজ, পুরো হিসেব আমাদের বোঝা আছে। আজ গোমরা মুখের জন্য শার্ট বানাচ্ছি, দেখি কেমন হয়। ভালো হলে একটা বাবার জন্য বানাবো। নমস্কার, আমি ভেতরে আসবো? হ্যাঁ আসুন। আমি কম দামের খুব ভালো টেকসই তাঁতের শাড়ি এনেছি, আপনাদের দেখাবো, দেখলেই পছন্দ হয়ে যাবে। দাঁড়ান দাঁড়ান, এই স্কুলে তো শাড়িওয়ালারা মাঝে মধ্যে শাড়ি বিক্রি করতে আসে, কিন্তু কই আপনাকে তো এর আগে কখনো দেখিনি। হ্যাঁ দিদি, আমি এখানে একেবারে নতুন, এই কিছুদিন হলো ব্যবসা শুরু করেছি। নতুন? তার মানে তো আপনার শাড়ি কোনো গ্যারান্টি নেই। না না, ও শাড়ি আপনাকে দেখাতে হবে না। দিদি, আপনারা একবার আমার শাড়িগুলো হাতে নিয়ে দেখুন, আপনারা তো আমার থেকেও ভালো শাড়ি চেনেন, দেখলেই বুঝতে পারবেন শাড়ির কোয়ালিটি কেমন। দাঁড়ান দেখাচ্ছি। এই নিন দিদি, এটা আপনি দেখুন। এটা আপনি দেখুন। ওমা, এই তো এখানকার তাঁতিপাড়ারই শাড়ি বলে মনে হচ্ছে। আমরা তো ভেবেছি তুমি বোধহয় অন্যান্য প্রদেশের শাড়ি এনেছো। হ্যাঁ দিদি, এগুলো এখানকার তাঁতিপাড়ারই শাড়ি, আর এগুলো অন্যান্য প্রদেশের শাড়ি থেকে ডিজাইনে বলুন, কোয়ালিটিতে বলুন, কোনো অংশে কম যায় না। এই তাঁতিপাড়া তো এই অঞ্চলের গর্ব, দেশে বিদেশে এখানকার শাড়ির কত চাহিদা জানেন? আপনাদের অঞ্চলের শাড়ি যদি আপনারাই না কেনেন তাহলে কি করে চলবে দিদিমণিরা? ছেলেটি বেশ ভদ্র শিক্ষিত মনে হচ্ছে না? আচ্ছা, অন্যান্য দামি শাড়ি তো অনুষ্ঠান বাড়ি বা বেড়াতে যাওয়া ছাড়া পরা হয় না, আলমারিতে তোলা থাকে, কিন্তু এই তাঁতের শাড়ি তো আপনাদের রোজকারের প্রয়োজনের, রোজ স্কুলে পরার জন্য তো এগুলোই ভালো, সুন্দর ডিজাইন, কমফোর্টেবল। দিদিরা, নিন না একটা করে শাড়ি, আপনারা নিলে আপনাদেরই কাজে আসবে, আমারও কিছু শাড়ি বিক্রি হবে আর তাঁতিদের ঘরেও কিছু পয়সা আসবে। জলে দিলে রং টং উঠবে না তো আবার? কিচ্ছু হবে না ম্যাডাম, আমি গ্যারান্টি রইলাম। নিজে পড়ুন, অন্য কাউকে গিফট দিন, কোনো অসুবিধা হবে না। একটা নিয়ে দেখুন না। ঠিক আছে, দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। কাকু তুমি? ও বাবা, এ মেয়ে কি ম্যাজিক জানে নাকি? হ্যাঁ, এই তো কিছুক্ষণ আগে ধোপাঘাটে কৃষের হাত তার ধরে দাঁড়িয়েছিল, এর মধ্যে বাড়ি ঢুকে গেল। হ্যাঁ, ওইখানে দাঁড়িয়ে কেন? এসো এখানে এসো। আয় দিব্য, আয় আয়। তুমি বসো, আমি তোমার জন্য শরবত বানিয়ে আনছি। না না দিদি, তোকে যেতে হবে না, আমি নিয়ে আসছি। আচ্ছা দাঁড়াও, আমি কাকিমণিকে ডাকছি। কাকিমণি, কাকিমণি, কাকিমণি। কাকিমণিকে ডাকতে হবে না, কাকিমণি তো টের পেয়ে গেছে। হেই, তুমি কি গো, কয়েকটা দিন তুমি আমাকে ছাড়া থাকতে পারলে না, চলে এলে খাটুয়ায়। লালা, আসলে কি জানো তো, মানে কৃষ্ণটা নেই বাড়িতে, আমাদের রাধামাও নেই, ওরা দুজন তো নেই, বাড়িটা না খা খা করছে জানো। এই ভাইপো কোথায়?
তো এই বাড়িতে ঠাঁই নেই গো। সে তো গাছতলায় রাস্তায় পড়ে থাকে। সে কি কি বলছো কি? হ্যাঁ, আমার ভাইপোর 7 মহল থেকে একেবারে গাছতলায় এত বড় পতন! ওরে বাবা, এ তো আমার নিজের চোখে দেখতে হচ্ছে, মানে এটা দেখার লোভ আমি সামলাতে পারবো না। না 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 লাল্লা, আমি বরং কয়েকটা দিন তোমাদের এখানে থাকি। বেশ তো, থাক না। হ্যাঁ। রমলা যে ঘরটায় আছে সেটা বেশ বড় ঘর, তো দুজনের অসুবিধা হবে না, থাক। হ্যাঁ, সেই গোষ্ঠী শুধু লোককে তুলে এনে এবার এই বাড়িতে আশ্রয় দাও। বাড়ি তো না, যেন হোটেল খানা। কলকাতা থেকে সব কাটোয়ায় ঘুরতে এসে আমার হোটেলে থাকছে, হোটেলে। এই নাও কাকু, তোমার জন্য শরবত। উরি বাবা, তুমি তো একদম তোমার দিদির মতো হয়েছো। হ্যাঁ, সব কিছুতে নজর, হ্যাঁ, সবার দিকে নয়। খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, ধরো। শান্তি। তারপর রাধামা, তুমি কেমন আছো? মানে তোমার শরীর কেমন আছে? ডান দিকটা নাকি একদম কাজ করছিল না? হ্যাঁ, ওই ডান দিকটা কাজ করতে একটু সময় লাগছে। এমনিতে আমি খুব ভালো আছি। বাহ, যা, অনেকটা পথ এসেছিস, যা বিশ্রাম কর। মনোরমা, ও জল খাবারের ব্যবস্থা কর। যা দিব। এই চলো না, আমারও না অনেক জরুরি কথা আছে তোমার সঙ্গে গো। হ্যাঁ, চল। কোথায়? ওইদিকে। আচ্ছা, যা, যা। আসছি। হ্যাঁ, আসছি। আরে দাঁড়িয়ে রইলে কেন? যাও, দিব্যর জন্য জল খাবারের ব্যবস্থা করো। পারবো না, পারবো না। গোষ্ঠী শুধু লোকের জন্য জলখাবার বানাতে আমি পারবো না। রাবণের গোষ্ঠী একের পর এক এসে হাজির হচ্ছে, আর তাদের জন্য কড়ি কড়ি পয়সা খরচা হচ্ছে, আর আমার হাড় মাস একেবারে কালি কালি হয়ে যাচ্ছে। কোথা থেকে আসবে এত পয়সা? কোথা থেকে আসবে? বলেছিলাম না, বারবার বলেছিলাম না, পাঠিয়ে দাও মেয়েকে, কলকাতা পাঠিয়ে দাও। শুনলো না আমার কথা? বাপ সোহাগী মেয়েকে বাপ একেবারে আটকে রেখে দিল। এইবার শ্বশুর বাড়ি, গোটা শ্বশুর বাড়ি এখানে এসে জুটছে। চুপ করবে তুমি, একদম চুপ করো। এক্ষুনি এরা শুনতে পাবে। যদি 5 জনের অন্যের জোগাড় আমি করতে পারি, তাহলে আরো 2 জনের পারবো। যত সব, যাও জল খাবারের ব্যবস্থা করো। 2 জন কেন? 200 জন, 2000 জন, সবাই পারবে। সবার জোগাড় করেই যাও, শুধু আমাদের ভবিষ্যতের আর কিচ্ছু থাকবে না। তুমি চিন্তা করো না মা, আর বেশি দিন লাগবে না। খুব শিগগিরই কুমড়ামুখ নিজের কাজে সফল হয়ে নিজেকে যোগ্য প্রমাণ করে, নিজেকে নির্দোষ প্রমাণ করে আমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে মা, বাড়ি ফিরিয়ে নিয়ে যাবে। কি হয়েছে? আরে বাবা, কি হয়েছে বলবে তো? তুমি ওই শপিং মলের কাজটা সমস্ত ফেলে কাটোয়ায় চলে এলে কেন গো? বাড়িতে কোনো বিপদ হয়নি তো? না, আমার কাজের যা মতিগতি না, বিপদ হতে আর বেশি দিন নেই। কেন? আমি কি করেছি? আর তোমার কাজের হাবভাব তার প্রমাণ। তুমি এভাবে চললে না, ওই দুলালদার দেওয়া যে 7 দিনের শর্ত, ক্রিস তার আগেই সেটা পূরণ করে রাধাকে হাত ধরে ব্যানার্জি পিলাই নিয়ে ঢুকবে। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমার মাথার ওপর থেকে ছাদ আর পায়ের তলা থেকে মাটি সরিয়ে আমাদের বের করে দেবে। তাতে আমরা ফুটপাতে থাকতে পারবো না, কারণ 15 লাখ টাকার কারচুপি, সেটার জন্য দুজনকে জেলে ভরে দেবে ক্রিস। তুমি এই সমস্ত অলক্ষণে কথা কেন বলছো? করে ক্রিস শর্ত পূরণ করবে, তুমি বলো না। আরে আমি তো ওই ক্রিসের শাড়ির গানটি চুরি করিয়ে। কি করেছো? হ্যাঁ, চুরি করেছো? আর আমার চোখে নেবা হয়েছে, নেবা। আমি ভুল দেখেছি? এই তো রাস্তা দিয়ে আসছিলাম, পরিষ্কার দেখলাম কৃষ আর রাধা দুজনে গভীর প্রেমে মগ্ন, হাতে হাত ধরে রয়েছে। আর কৃষের কাছে ওই শাড়ির পুঁটলিটা। কি বলছো তুমি? ভুল রাখোনি তো? রমলা, আমি জীবনে একবারই ভুল করেছি, সেটা মেয়ে দেখতে গিয়ে ভুল করে একটা ভুল মেয়েকে পছন্দ করে বিয়ে করে ফেলেছি। সেটা তুমি। অঙ্গর বলো না। শোনো রমলা, আমাদের হাতে না আর বেশি সময় নেই, বুঝেছো? হ্যাঁ,
দুলালদার দেওয়া যে শর্ত তার মধ্যে মাত্র আর 3 দিন বাকি, যা করার মধ্যে করে ফেলতে হবে। ওই যে দুলালদার যে শর্ত 10,000 টাকা কৃষকে ওর কাছে দিতে হবে, সেটা যেন কৃষ কিছুতেই দুলালদাকে না দিতে পারে। আর প্রত্যেকবার কৃষের রক্ষা কবচ হয়ে দাঁড়ায় হচ্ছে রাধা, এবার যেন দাঁড়াতে না পারে। কিন্তু কিভাবে কি করবে সেটা কিছু ভেবেছো? সেটাই তো ভাবছি কৃষকে একেবারে নিঃস্ব করে ফেলতে হবে, বুঝেছো রমনা? হ্যাঁ, আর ওদের দুজন যেন কিছুতেই একসঙ্গে না থাকতে পারে, আর দুজনকেই আলাদা করে দিতে হবে, আলাদা। আর আলাদা আমি করবই। কাটরি তো অনেক হালকা হয়ে গেছে। আজ অনেকগুলো শাড়ি বিক্রি হয়েছে, দেখি তো কত টাকা রোজগার হলো। 7,000 টাকা। রাধা, আমি অলরেডি 7,000 টাকা রোজগার করে ফেলেছি। ইস, তোমাকে যদি এই নিউজটা এক্ষুনি দিতে পারতাম কি যে ভালো হতো। এই টাকাটা ভালো করে যত্ন করে রেখে দিই। এই যে রাধার গণেশ দাদা, আমার টাকাটা একটু পাহারা দিয়ে তো। অবশ্য শুধু টাকা রোজগার নয়, রাধাকে কে বিষ দিয়েছিল সেই অপরাধীকে খুঁজে বার করতে হবে। কাল বাজারের টেলিফোন বুথ থেকে দিকে একটা ফোন করব। জলটাও শেষ, একটু খিদে পাচ্ছে। কি করি? থাক, আর তো মাত্র 2-1 দিনের ব্যাপার। খাওয়ার পেছনে আর টাকা খরচা করব না। হ্যাঁ, জল খেয়ে নিয়েছি তো, এবার আমি ঘুমিয়ে পড়ি। এক ঘুমে সকাল হয়ে যাবে। সত্যি ট্রেনের যা গন্ডগোল শুরু হয়েছে, রোজ এত রাত করে বাড়ি ফিরতে হচ্ছে। আমার শাড়ির গাঠি, আমার 7,000 টাকা কিছুই তো নেই। ওগুলো কি চুরি হয়ে গেল নাকি? কিন্তু গাঠিটা তো আমার সঙ্গে ছিল, চুরি করে নিয়ে গেল কি করে? আমি তো টের পেতাম। তাহলে কি আমাকে অজ্ঞান করে সব নিয়ে চলে গেল? কে করলো এরকম? কারা করলো? আমাকে দেখতে হবে, আমাকে এক্ষুনি দেখতে হবে। যাই গিয়ে খুঁজি। এই দিদি, তুই কি করছিস? ট্রাঙ্কটা নিয়ে নাড়াচাড়া করছিস কেন?
ছাড়, আমি বের করে দিচ্ছি। আরে আমি পারবো। আমি জানি তুই একেবারে দশভুজা, জানি সব পারিস তুই, কিন্তু আমারও তো মাঝে মাঝে তোর মতন হতে ইচ্ছা করে নাকি। দাঁড়া, কিন্তু তুই এই ট্রাঙ্কটা নিয়ে করবিটা কি? এই ট্রাঙ্কের মধ্যে ওই আমি নকশা করার জন্য শাড়ির থান কিনেছিলাম না, ভাবছি ওই থানটা কেটে গোমরা মুখার জন্য শার্ট বানাবো। যে থান দিয়ে তুই শাড়ি বানাবি ভেবেছিলি, সেই থান দিয়ে তুই ছেলেদের শার্ট বানাবি? দেখি না কেমন শার্ট বানাই। জানিস তো কাল রাতে চোরেদের সাথে ধস্তাধস্তি করার সময় গোমরা মুখের ওই হলুদ গেঞ্জিটা যেটা হাটের জেঠু দিয়েছিল ওটা একেবারে নোংরা হয়ে গেছে। তারপর এই গরমের মধ্যে ওই একটাই গেঞ্জি 2-3 দিন ধরে পরে আছে, তাই ভাবলাম একটা শার্ট বানিয়ে দিই। হ্যাঁ তুই বানা, আমি তোকে সাহায্য করে দেবো, আমারও শেখা হয়ে যাবে শার্ট বানানো। হ্যাঁ, তখন তুইও তোর বরের জন্য শার্ট বানাবি, তাই তো? চুপ, খালি আমার পেছনে লাগা। আচ্ছা দিদি, তোর শার্ট বানাতে কি কি লাগবে বলতো? সুতো, কাঁচি, বোতাম, সেলাই মেশিন আর ড্রয়িং করার জন্য পেন্সিল, তাই তো? ঠিক বলেছি? একদম ঠিক, একেবারে 100-100। ঠিক আছে, তুই ওখানে চুপটি করে বস, আমি সব নিয়ে আসছি। তাড়াতাড়ি নিয়ে আয়। আমার তো কোনো সামর্থ্যই নেই আপনাকে কিছু দেওয়ার। এই প্রথম আমি নিজের হাতে বানিয়ে আপনাকে কিছু দেব, এটা ভাবতেই আমার এত আনন্দ হচ্ছে, আমি আপনাকে বলে বোঝাতে পারবো না। কোথায় খুঁজবো আমি? কোথায় খুঁজে পাবো আমার শাড়ির গাঁঠরি আর টাকা? ওগুলোই তো আমার একমাত্র সম্বল ছিল, যা দিয়ে আমি রাধাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে পারতাম। ওগুলো যে আমায় খুঁজে বার করতেই হবে। রাধাকে আমি কিছুতেই হারাতে পারবো না, কিছুতেই না। কেন বারবার আমার ওপর এরকম হামলা হচ্ছে কেন? দাদা দাদা, আপনি এখানে কোনো লোক বা কয়েকজন লোককে একটা সাদা রঙের কাপড়ে গাঁঠরি নিয়ে যেতে দেখেছেন? এটাই তো তাঁতিপাড়া যাতায়াতের রাস্তা। এখান থেকে হামেশাই কাপড়ে গাঁটরি নিয়ে লোকজন চলাফেরা করে। এইভাবে তো লক্ষ্য রাখা সম্ভব নয়। হ্যাঁ দাদা, সেটা ঠিক, কিন্তু এখন তো এত রাত হয়ে গেছে। এত রাতে কি কাউকে আপনি যাতায়াত করতে দেখেছেন? রাতের দিকে তো লোক কম যাতায়াত করে, একটু মনে করে দেখুন না। সাদা রঙের কাপড়ের গাঁঠরি নিয়ে কেউ গেছে কিনা? রং তো মনে পড়ছে না, কিন্তু কিছুক্ষণ আগে কটা স্বর্ণামতোর লোক একটা গাঁটরি নিয়ে নিজেদের মধ্যে বকবক করতে করতে চলে গেল। স্বর্ণা মতো লোক? কোন দিকে গেল বলুন তো? ওই তো ওইদিকে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নে, তোর সেলাই মেশিন আর সব জিনিস নিয়ে আমি চলে এসেছি। নে, এবার তাড়াতাড়ি শার্টটা বানিয়ে নে তো। কাঁচিটা দে। দেখেছিস তো কিভাবে কাটতে হয়, এবার কিভাবে সেলাইটা করতে হয় দেখবি, চল। আজ গোমরা মুখের জন্য শার্ট বানাচ্ছি, দেখি কেমন হয়। ভালো হলে একটা বাবার জন্য বানাবো। এই কদিন ধরে খুব বাবার অবাধ্য হচ্ছি, কিন্তু কি করি বল, গোমরা মুখকে ছাড়া যে আমি একদিনও থাকতে পারি না। তুই কিছু চিন্তা করিস না দিদি, 7 দিনের মধ্যে কৃষ্ণা নিজেকে নির্দোষ প্রমাণ করে বাবার সামনে এসে তোর শার্টটা পরে আর 10,000 টাকা নিয়ে এসে দাঁড়াবে। তখন দেখবি বাবার রাগ একদম জলে গোল হয়ে যাবে, এই গোলে জল হয়ে যাবে, বুঝলি? নে, এবার তাড়াতাড়ি হাত চালা তো। এদিকে তো কেউ নেই, কিচ্ছু নেই, ফাঁকা জায়গা। ও
ওই লোকগুলো এইদিকে এসে থাকলে গেল কোথায়? ওটা একটা গোডাউন মনে হচ্ছে না? হ্যাঁ, আলো জ্বলছে, লোকদের কথাবার্তা তো শোনা যাচ্ছে। কি আছে ওখানে? ভেরি গুড। কৃষের কাছে যা যা ছিল সব চুরি করে নিয়েছিস তো? হ্যাঁ স্যার, হ্যাঁ। শাড়ির গাঠরি, 7,000 টাকা ক্যাশ আর খুচরো পয়সা সব এখন আমাদের জিম্মায়। আর কৃষ? ওই গাছতলায় মরার মতন পড়ে ঘুমোচ্ছে। এই অজ্ঞান করার সময় ওষুধের ডোজটা বেশি হয়ে যায়নি তো? হ্যাঁ, আরে না না স্যার, এ আমাদের রোজকার কাজ, পুরো হিসেব আমাদের বোঝা আছে। শোন, পেমেন্ট নিয়ে তোদের সঙ্গে আমার যা কথা হয়েছিল সেই চুক্তি অনুযায়ী আরো এক্সট্রা 7,000 টাকা তোদের দেবো, কিন্তু ওই যে টাকাটা তোরা কৃষের থেকে নিয়েছিস ওইটা আমার চাই। ওকে? এই গুন্ডাগুলো কার সাথে কথা বলছে? মনে তো হচ্ছে কেউ ওদের আমার শাড়ির গাঠরি আর রোজগার করা টাকা চুরি করার জন্য অ্যাপয়েন্ট করেছে। তার মানে কি কালকে চুরিটাও সেই একই লোক করানোর চেষ্টা করেছিল? কে এমন শত্রুতা করছে আমার সাথে?